নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 12ই জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করেছেন। সেই সাংবাদিক বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। একের নতুন সরকারের 1 মাস অতিক্রান্ত হয়েছে, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্ণ হয়েছে। তাহলে 1 মাসে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার কতটা অ্যাচিভ করেছে, সংকল্পপত্রে দেয়া প্রতিশ্রুতিগুলো রাখতে কি কি পদক্ষেপ নিয়েছে সেটা শুভেন্দু অধিকারী ব্যাখ্যা করেছেন। কিন্তু এমন কিছু কথাগুলো তিনি বলেছেন যেগুলো রাজনৈতিক তাৎপর্য অপরিসীম। দেখুন, খুব টু দ্য পয়েন্ট, কোনো বাগাড়ম্বার নেই, কোনো উপমা দিয়ে নিজের বক্তব্যকে ভারী করেননি। স্ট্রেট কাট, যেটা মানুষ শুনতে চায়, যে ভাষায় বললে মানুষ বুঝতে পারবে, সেই ভাষায় কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন। এরা প্রথমে একটু ভাতটা টিপে হাঁড়িতে, যেমন আমাদের মা দিদিরা রান্না করলে দেখে না সিদ্ধ হয়েছে কিনা, একটু দেখেছিল। আসানসোলে একটা ফাঁড়িতে হামলা করে আর পার্ক সার্কাসে কিছু পুলিশকে ঢিল মেরে, আমার মনে হয় তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছেন না আপনারা, না পাবেনও না, বিশ্বাস রাখুন। আর যদি করে, আমার থেকে কোনো খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না। একটু সময় আপনারা দিন। আমার কাছে লিস্ট রয়েছে, বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করব। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসাইনি। পুষ্পাদের হালত তো দেখতেই পাচ্ছেন আপনারা। আমি সেই বিষয়টাকে একটু সামারাইজ করার চেষ্টা করছি, যে কোন কোন কথাগুলো যার রাজনৈতিক তাৎপর্য সুদূর প্রসারী। দেখুন, রেড রোডে ঈদের নমাজ হবে না, অন্য জায়গায় হবে, শেষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হলো তো। কিন্তু দুটো ঘটনা তো ঘটাবার চেষ্টা হয়েছিল নতুন সরকার আসার পর। একটা আসানসোলে, একটা পার্ক সার্কাসে পুলিশের উপর ইট বৃষ্টি হয়, গাড়ি ভাঙচুর হয়। তারপরে শুভেন্দুবাবু 7 পয়েন্ট ক্রসিংয়ে পৌঁছে গিয়ে পরিষ্কার বলে দেয়, এটা শেষবার, এরপর এরকম যদি করার চেষ্টা হয় তাহলে তার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। অর্থাৎ মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। সাংবাদিক বৈঠকেও শুভেন্দুবাবু এটাই বলেছেন যে হাঁড়িতে মায়েরা দিদিরা ভাতের চালটা একটু দেখে নেন না কতটা সেদ্ধ হলো, চালটা টিপে দেখেন। ওরাও চেষ্টা করেছিল আসানসোলে এবং পার্ক সার্কাসে একটু বাজিয়ে দেখতে, কিন্তু সরকারের কঠোর অবস্থান দেখার পর শুভেন্দুবাবু জানিয়েছেন ল্যাজ তুলে পালিয়েছে। দেখুন, ব্যাড এম গুড এম এর কথা আপনারা সবাই জানেন কি 2008-এ মহাষষ্ঠীর দিন টাটা ছেড়ে চলে গিয়েছিল বাংলা। ব্যাড এম মানে বুঝতেই পাচ্ছেন আমাদের শ্রীমতী ভয়ঙ্করী, আর গুড এম মানে তখন মোদিজি গুজরাটের মুখ্যমন্ত্রী। তা টাটার জমি তো ফেরত দিয়ে দিয়েছেন জমিদাতাদের। তারা কিছু করতে পারেন, আলু ফলাতে পারেন, চাষ করতে পারেন। মাছের চাষ করবেন বলেছিলেন, হয়নি, কারণ জমির চরিত্রটাই বদলে গেছে। ওখানে একটা কনস্ট্রাকশন হয়েছে, কত কিছু মিশে আছে ওই মাটিতে। জমির ক্যারেক্টার এমনভাবে বদলে গেছে যেটা চাষযোগ্য নয়।
তবে টাটাকে তিনি আনবেনই, কোথায় আনবেন সেটা বলেননি। জমিও কোনো সমস্যা নেই। অর্থাৎ যারা টাটাকে তাড়িয়েছিল তাদের রাজ্যে কি আর শিল্পপতিরা বিনিয়োগ করতে আসে? টাটার মতো গোষ্ঠীকে বাংলায় আনলে পরে শিল্পমহলের কাছে একটা সদর্থক বার্তা যায়। এটা এনশিওর করতে চেয়েছেন শুভেন্দুবাবু। দেখুন, 7টা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়েছে। কত 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল। আচ্ছা, কত টাকার বিনিয়োগ শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে, কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়েছে, তার কোনো শ্বেতপত্র পূর্বতন সরকার প্রকাশ করতে পারেনি, পারবেও না, কারণ পুরোটাই ছিল জল মেশানো পরিসংখ্যান। শুভেন্দুবাবু বলেছেন নতুন সরকার আসার সঙ্গে সঙ্গেই বিনিয়োগের প্রস্তাব আসতে শুরু করেছে। কিন্তু কারা প্রকৃত বিনিয়োগকারী আর কারা মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে ছবি তুলে সেটা ফলাও করে প্রচার করবেন, সেটা তো দেখে নিতে হবে। তাপসবাবু শিল্পমন্ত্রী হয়েছেন, বন্দনা যাদব শিল্প সচিব। প্রত্যেকটা প্রস্তাবের খুঁটি নাটি বিচার করা হবে। কেউ ল্যান্ড ফ্রড করেছেন কিনা, কেউ কোনো ফিনান্সিয়াল ফ্রডের সঙ্গে যুক্ত কিনা, কেউ দীর্ঘদিন জমি নিয়ে ফেলে রেখেছেন, কিচ্ছু করেননি। এই সমস্ত গোষ্ঠী যদি আবার গুড়গুড় গুড়গুড় করে নতুন সরকারের সামনে, শুভেন্দুবাবু বলেছেন বিচার করতে হবে কেস টু কেস। যারা প্রকৃত আগ্রহী তাদের জন্য সরকার রেড কার্পেট বিছিয়ে দেবে, সব রকম সহযোগিতা। আর যারা শুধু ফটো অপের জন্য আসবে তাদের সঙ্গে আর আলোচনা এগিয়েও নিয়ে যাওয়া হবে না। দেখুন, জমিটা বহুলত্বে বিভক্ত জমি, তো সিঙ্গুরে জমি অধিগ্রহণ করতে বুদ্ধবাবুর সরকার ঐক্যমত্যই গড়ে তোলেননি। আমরা 235, ওরা 30। টাটার লোক যখন গেল, কৃষক সভার লোকজন ঘুমোচ্ছিল, পুলিশ নিয়ে শুধু টাটার লোক গিয়েছিল। জ্যোতিবাবু তখন প্রতি শুক্রবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে যোগ দিতে আলিমুদ্দিনে যেতেন। তা আমাকেই বলেছেন ঘুমোচ্ছিল, কৃষক সভা কোথায়? অর্থাৎ কনসেনসাস তৈরি হয়নি। স্টেক হোল্ডারদের আস্থা অর্জন করতে হয়। 1894 সালের ঔপনিবেশিক আইনকে হাতিয়ার করে বামফ্রন্ট সরকার জমি অধিগ্রহণ করতে চেয়েছিল, পারেনি। ফল কি হয়েছিল আমরা জানি। সুযোগ কাজে লাগিয়েছিল হরেক কিসিমের নকশাল, দিদিমণি, কংগ্রেস সবাই মিলে। তাদের একটা ইস্যু দরকার ছিল, যে ইস্যুকে সামনে রেখে তারা বামফ্রন্ট সরকারের পতনটা ঘটাতে পারে, সেটা পেয়েছিল ঐতিহাসিকভাবে। এটাও হতো না যদি বামফ্রন্ট সরকার সব স্টেক হোল্ডারকে কনফিডেন্সে নিয়ে, এমনকি বিরোধী নেত্রীকেও কনফিডেন্সে নিয়ে যদি এগোতো। শুভেন্দুবাবু সেই অভিজ্ঞতা আছে, তিনি জানেন, তাই বলছেন জমি কোনো সমস্যা হবে না। প্রকৃত শিল্প হচ্ছে এটা বুঝতে পারলে মানুষ স্বেচ্ছায় জমি দেবেন, প্রপার কম্পেনসেশন দিতে হবে, এবং যারা জমি দেবেন তাদেরকে প্রকল্পের অংশীদারিত্ব দিতে হবে। আর একটা কথা বলেছেন, দেখুন সেই 1996-তে যখন অপারেশন সানশাইন হল, আমি বলেছি দুর্লভ রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ। আমি উত্তর কলকাতার ছেলে, বাংলা অঞ্চলে আমার জন্ম, এখন থাকি না ওখানে। তা অপারেশন সানশাইনের 1-2 দিন পরে আমি হাতিবাগান মোড় থেকে বিধান সরণি দিয়ে শ্যামবাজারে হেঁটেছিলাম, মনে আছে। আগে হাতিবাগানে হাঁটা যেত না, ডিজেলের পোড়া গন্ধ, জেনারেটর চলছে, ফুটপাত বলে কিছু নেই, হকারদের ডালা ফুটপাত দখল করে রাস্তায় নেমে এসছে, মানুষ পাচ্ছিলেন না। যখন অপারেশন সানশাইন হয়ে গেল, এলাকার মানুষদের খুশি দেখেছে। রাস্তা মানুষের জন্য, মানুষের চলাচলের জন্য, ফুটপাত মানুষের চলাচলের জন্য। সেখানে যদি ফুটপাতই জবরদখল হয়ে যায়, সেটা তো হয় না। আবার হকারদের রুটি রুচির ব্যাপারটাও আছে।
সরকার নির্ধারিত জায়গাতে যদি তারা চলে যান, সরকারের সঙ্গে সহযোগিতা করেন, সরকারও মানবিক দিক দিয়ে দেখবে। হকার পলিসি আছে কেন্দ্রের। কোনো ফাঁকা সরকারি জমিতে যদি হকাররা বসে থাকে তাদেরকেও জবরদখলকারী হিসাবে চিহ্নিত করা হবে না, কিন্তু ফুটপাত মুক্ত করতে হবে। তাদেরকেও মানবিক খাতিরে দেখতে হবে, রুটি রুচির বিষয়টাও দেখতে হবে। অন্যায় কি আছে? বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থ তো সরকারের কাছে সবার আগে। কিছু মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থকে তো সরকার উপেক্ষা করতে পারে না, এটাই শুভেন্দুবাবু বলেছেন। মাস্টার স্ট্রোক। দেখুন, এই সরকারের নীতি হচ্ছে, সংকল্পপত্র আছে কর্মসংস্থান সুনিশ্চিত করা। কি বলেছেন শুভেন্দুবাবু? স্বচ্ছ নিয়োগ, স্কুলে, কলেজে, সরকারি দপ্তরে, পুলিশে। 2, মুদ্রা যোজনার মাধ্যমে এমএসএমই সেক্টরকে লোন। সেলফ এমপ্লয়মেন্টকে উৎসাহ দেওয়া। একই সঙ্গে হেভি ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং, ট্যুরিজম সেক্টরকে অগ্রাধিকার দেওয়া। একদম তার সরকারের ভিশন এবং রোড ম্যাপ দুটোই স্পষ্ট করে দিয়েছে। 2025 সালে নির্মম মহিলা পুজোর আগে 44,000 ক্লাবকে 1,10,000 টাকা করে দিয়েছিল। নির্মম মহিলা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে মাইক নিয়ে একপ্রাতা থেকে ওমাতা ঘুরতেন, নাটক করে বলতেন, আগের বার কত দিয়েছি? 85। কত এক্সপেকটেশন আপনাদের? আমাকেও তো একটু ভেবে চিন্তে চলতে হবে। কেউ বললো দিদি 1 লাখ, নির্মম মহিলা বললেন 1,10,000। লাগে টাকা দেবে গৌরী সেন। প্রায় 400 কোটি টাকা খরচ হয়েছিল। চেতলা অগ্রণীও নেবে, নিউ আলিপুর সুরুচি সংঘও নেবে, শ্রীভূমিও নেবে। একমাত্র ব্যতিক্রম সন্তোষ মিত্র স্কোয়ার, দেবু ঘোষ, সজল ঘোষ নিত না। সজল একটু ব্যতিক্রমী ছেলে, ভালো ছেলে। তা এবার যাদের লাগবে তাদেরকে দিন না। যাদের ওই 1 লাখ টাকা যদি পাওয়া যায়, পুজোটা ভালোভাবে করতে পারে, কোনো আড়ম্বর করে না, পুজোটা করে নিষ্ঠার সঙ্গে, কিন্তু তাদের আদার সোর্স অফ রেভিনিউ নেই, বিজ্ঞাপনদাতারা আসেন না তাদের কাছে, তাদেরকে দিন। নাম করা সব পুজো, কয়েক কোটি টাকার বাজেট, ক্লাবের তহবিল স্ফীত, তারাও টাকা নেবে। এটা শুভেন্দুবাবু করতে চাইছেন, সাধুবাদ জানায়। আর বিজিবিএস সংগঠিত করার নামে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, সেই কোম্পানির নাম আপনারা জানেন, আমি বলছি না। তারা সরকারি বিজ্ঞাপনও বার করত। 632 কোটি টাকা গেছে সরকারি কোষাগার থেকে ওই একটা পার্টিকুলার কোম্পানির কাছে। তদন্ত হবে, প্রয়োজনে মানি লন্ডারিং এর তদন্তে ইডি যুক্ত হবে, মামলা করে সরকার ইনিশিয়েট করবে। মাৎসন্যায় বললেও কম বলা হয়, লুট তড়া। এই যে 10-11টা পদক্ষেপ আবার স্ট্রেট ব্যাটে একেবারে বাউন্ডারির ওপারে ফেলে দিয়েছেন শুভেন্দুবাবু, কারো কিছু বলার নেই। একদম ব্যাটের মাঝখান দিয়ে খেললেন, বল একেবারে বাউন্ডারির উপারে গিয়ে পড়ল, ক্রিকেটের পরিভাষায় ছক্কা। এই যে প্রত্যেকটা স্টেপসের কথা বলেছেন, কেউ এর গুরুত্ব অস্বীকার করতে পারবেন না। এবং কোনো ঢাকটা গুড়গুড় নেই, কোনো ভনিতা নেই, নির্মেদ ভাষায় সাধারণ মানুষ যে ভাষায় বোঝেন, যে ভাষায় কথা বলেন, সেই ভাষায় তার সরকারের দৃষ্টিভঙ্গি, ভবিষ্যৎ কর্মসূচির কথা তুলে ধরেছেন। তাই বলেছি আমি, একেবারে বাউন্ডারির উপরে পাঠিয়ে দিয়েছেন বলটাকে নিজের সরকারের 1 মাস পূর্তির পরেই সাংবাদিক বৈঠকে। তো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে কি বললেন অমিতাভ বাবু, শুনেন। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে টাটা আসছে,
স্পেসিফিক ভাবে বলেননি যে সিঙ্গুর না অন্য কোথাও, নাম্বার ওয়ান। নাম্বার টু, বলছেন যে অনেক প্রস্তাব এসছে, কিন্তু যারা ল্যান্ড ফ্রড, ব্যাংক ফ্রড এবং মানি লন্ডারিং এ অভিযুক্ত সংস্থা, তাদেরকে কোনোভাবেই এন্টারটেন করা হবে না। আর বিজিবিএস এর মতো কোনো ফটো সেশন হবে না। যারা প্রকৃত বিনিয়োগকারী, বন্দনা যাদবের নেতৃত্বে একটা স্ক্রিনিং কমিটি খতিয়ে দেখে যারা প্রকৃতভাবে বাংলায় ইনভেস্ট করতে চান তাদের তালিকা এবং তাদের সাথে কথা বলবে। এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? সাধু উদ্যোগ, অত্যন্ত সাধু উদ্যোগ। ভারতবর্ষে যদি ইনভেস্টাররা সৎ পথে ইনভেস্ট করেন পশ্চিমবাংলার মতো রাজ্যে, এখন তো পশ্চিমবাংলা গত বহু বছর, মানে 15 বছর নয়, প্রায় 50 বছর ধরে ইনভেস্টমেন্ট স্টার, এখানে ইনভেস্টমেন্ট হয়নি, মানুষ এখানে আসেনি। এটা ভারতবর্ষের ব্যতিক্রমী রাজ্য, যেখান থেকে দুটো ধরনের ব্যক্তিরা বেরিয়ে গেছে। একটা হচ্ছে ফিজিক্যাল লেবার, আরেকটা হচ্ছে ব্রেন ড্রেন। তো আমরা চাই পশ্চিমবাংলায় কর্মকাণ্ড শুরু হোক, এবং যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেই অনুযায়ী যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আমি নিশ্চিতভাবে মনে করি বাঙালি জাতি এখনো পর্যন্ত যে ডোমেন নলেজ আছে, আমি মনে করি ভারতবর্ষের হাইস্ট এখনো পর্যন্ত, যতই খারাপ পরিস্থিতি, বাঙালির রিকানেকশন, পুনর্জাগরণ, এটা আমি মনে করি এবং আমি আশাবাদ। এবং সেই লক্ষ্যে যে পলিসির কথা বলেছেন, সেই পলিসিকে স্টিক করে থাকা অত্যন্ত জরুরি। কোন রকম ভাবে সেই পলিসিকে ম্যানিপুলেট করা বা ডিলিউট করা যাতে ভবিষ্যতে না হয়। নাম্বার টু, স্পষ্ট করে বলে দিয়েছেন পুলিশের গায়ে কেউ যদি হাত দেয় তাহলে শুভেন্দুবাবু বলেছেন যে তার থেকে খারাপ কেউ হবে না, এবং সরকারি সম্পত্তি ভাঙচুর, প্রতিবাদের নামে, এগুলো তো বরদাস্ত হবেই না। এবং 2019-এর শেষে সিএএ বিরোধী যে আন্দোলন হয়েছিল তাতে বহু সরকারি সম্পত্তির ক্ষতি হয়, সেটার জন্য আলাদা করে তদন্ত কমিশন হচ্ছে এবং ক্ষতিপূরণ আদায় করা হবে অভিযুক্তদের কাছ থেকে। কিভাবে দেখেন? গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করা অত্যন্ত জরুরি। বিরোধীদের উপর ভিত্তি করে গণতন্ত্র চলে। আজকে পশ্চিমবাংলার আজকের দিনে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই যে সঠিক কোন বিরোধী রাজনৈতিক দল আজকে বিধানসভায়, পশ্চিমবাংলার বিধানসভায় নেই। সুতরাং বিরোধ যেটা হয় সেটা অ্যাসেম্বলি, পার্লামেন্টে হওয়া উচিত। তারপরে মানুষ সেখানে ইনভলভ হয়, মানুষের প্রতিনিধিরা মানুষের কথা বলে, সেটি কার্যকরী না হলে মানুষ যখন রাস্তায় নামে তারা প্রতিবাদ করে। মানুষের প্রতিবাদকে ভেন্টিলেট করতে দিতে হবে, তাদের সভা সমিতি করতে দিতে হবে। গণতান্ত্রিক ভাবে বিরোধ দেখানো, বিরোধিতা করা, এটা সংবিধান গ্রাহ্য বিষয়। এটা কারোর ব্যক্তির ব্যাপার নয়, তিনি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বলতে পারেন না। পশ্চিমবাংলায় গত প্রায় 50 বছর ধরে বিরোধী রাজনীতিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে, তার আগে থেকেই হয়েছে। এবং বিরোধী রাজনীতিকে যদি না হয়, যদি ডেভেলপ করতে না দেওয়া হয়, রাজা তুমি নাঙ্গা যেরকম এটা বলার কথা থাকে না, তেমনি সঠিক বিরোধী না থাকাতে নতুন যদি, কারণ যারা ক্ষমতায় আছে তারা তো চিরদিন ক্ষমতায় থাকবে না, পরবর্তী সময় যারা ক্ষমতায় আসে তারা সঠিক ব্যক্তিরা ক্ষমতায় আসে না, পাওয়ার হাইজ্যাক হয় এবং রং হ্যান্ডে গিয়ে পৌঁছায়। এটা পশ্চিমবাংলা দেখতে পেয়েছে। সুতরাং সরকারি সম্পত্তি হানি, পুলিশের গায়ে হাত দেওয়া, এগুলো খুব ইনমেটেরিয়াল। এগুলো ওয়ার্নিং বেল তখন বাজা দরকার যদি এটা হতে থাকে, এবং সরকার যদি বিরোধীদের জন্য গ্রাউন্ড লেভেল ফিল্ড তৈরি না করে। এটা শুভেন্দুবাবু বর্তমান মুখ্যমন্ত্রী জানেন যে বিরোধী নেতা হিসেবে একটা সভা করতে গিয়ে প্রতিবার ওনাকে হাইকোর্টে যেতে হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ক্ষমতায় ছিলেন
যেখানে তিনি অনশন করেছিলেন দীর্ঘদিন ধরে ওই ধর্মতলার বুকে, সেখানে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট দাগিয়ে দিয়ে, যদি আইনগতভাবে তিনি সেটা করতে পারেন না, কারণ ধর্মতলা এলাকা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট নয়, কোনোভাবে নয়, যদি সিবিডির যে ব্যাখ্যা আছে, তিনি সেখানে কোনো সভা সমিতি তিনি করতে দেন, এবং যার ফলে রাজনৈতিক দল ছোট বড় তারা তাদের রাজনৈতিক কথা বলতে পারেনি। আজকের দিনেও যদি সেই ব্যবস্থার পুনরাবৃত্তি হয়, তাহলে কোনো সরকার, কোনো পুলিশ মিলিটারি কিন্তু মানুষের ক্ষোভ থেকে নিজেকে রক্ষা করতে পারবে না, পৃথিবীর ইতিহাস তাই বলছে। তার মানে আমি বলছি না। পুলিশকে মারধর করা যাবে না, ট্রেন বাস অগ্নিসংযোগ, স্টেশন লুটপাট, রেল লাইন উপড়ে দেওয়া, প্রতিবাদ নিশ্চয়ই করবে। প্রতিবাদের নামে প্রতিবাদের জায়গাটা দিক, পশ্চিমবাংলা এখন প্রতিবাদের তো জায়গা নেই। একটা রাজনৈতিক দল একটা হল বুক করতে পারে, আপনি আপনি নিশ্চয়ই জানা আছে, যেটা মমতা ব্যানার্জির আমলে হয়ে এসছে। ক্যালকাটা কর্পোরেশন হলগুলোর নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার জন্য কি অবস্থা করে, পুলিশের কাছ থেকে পারমিশন চাইলে পুলিশ কোনো পারমিশন দেয় না, লাস্ট মোমেন্টে সে বলে না আপনাদের পারমিশন দেওয়া হলো না, এনওসি ইস্যু করে না। এই পদ্ধতিটা এই সরকার পরিবর্তন করবে। যদি পরিবর্তন করেন, মানুষ যদি তার প্রতিবাদ করতে পারে, নিশ্চিতভাবে কেন অগ্নিসংযোগ করতে যাবে। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. কেন লোক যারা করবে তারা মানুষ করে না, দুষ্কৃতীরা করে। দুষ্কৃতীরা যদি মানুষের আন্দোলনকে হাইজ্যাক করে তাহলে সেরকম করবে। তাহলে যদি এটা কারোর যদি দায়িত্ব থাকে, সরকারের প্রথম দায়িত্ব, গণতন্ত্র থাকবে কি থাকবে না এটার দায়িত্ব গণতন্ত্রের শাসক পক্ষের, বিরোধী পক্ষের নয়। প্রেস মিডিয়াকে ফ্রিলি কাজ করতে দিতে হবে। প্রেস মিডিয়াকে কন্ট্রোল করা গণতন্ত্রের পক্ষে বিরোধী শুধু নয়, বিপজ্জনক, এটা বাঞ্ছনীয় নয়। তাই জন্য ভারতবর্ষের প্রেস ফ্রিডমে আজকে পৃথিবীর বুকে অত্যন্ত পেছনের সারি। ভারতবর্ষে যারা উপরের স্থলে বসে আছেন তারা প্রেসকে মিট করবে, প্রেস সরাসরি প্রশ্ন করবে। ডোনাল্ড ট্রাম্পকে একজন সাংবাদিক বলছেন তিনি দুর্ব্যবহার করেন, কিন্তু তিনি প্রশ্ন নেন। প্রশ্ন নিতে হবে, যে প্রশ্নকে ছাপাতে হবে, মানুষের সামনে পৌঁছতে হবে, তবে তো গণতন্ত্র থাকবে। তসলিমা নাসরিন একটা বইতে লিখেছিলেন, আমি আপনাকে বলে দিই। একটা টিকটিকিকে একটা বাচ্চা পায়ে টিপে টিপে মারছে, টিকটিকিটা লাফাচ্ছে, সেটা দিদিকে বলছে, সেও বাচ্চা, দেখ দিদি টিকটিকিটা কি বদমাইশ, লাফাচ্ছে, সুস্থভাবে নড়ছেও না। সরকার দ্বারা যদি মানুষ নিষ্পেষিত হয়, সে যদি মৃতপ্রায় হয়ে যায়, তাহলে সে কোথায় তার প্রতিবাদ ক্ষোভটা ভেন্টিলেট করবে, সেটা সরকারকেই ব্যবস্থা করতে হবে। তাহলেই আর্সন হয় না। বিদেশে যে আর্সন হচ্ছে না তা নয়, আমেরিকাতেও হচ্ছে। অত্যন্ত নির্দিষ্ট ব্যাপার হচ্ছে, রোজ রোজ হয় না ভারতবর্ষে। এটা আপনারা একটু মনে রাখবেন। আমার শেষ প্রশ্ন, সরকার এই 1 মাস অতিক্রম করেছে, কি এদের গতি প্রকৃতি আপনার কি মূল্যায়ন? ইট ইজ টু প্রিম্যাচিওর। সরকারের বয়স সবে 3 দিন হয়েছে, আপনি 1 মাস বললেন, আপনার মতো করে বললেন। এই মন্ত্রিসভা গঠন হলো, মন্ত্রীরা দায় নিয়েছে, সুতরাং 3 দিনে সেই মন্ত্রিসভাকে অ্যাসেস করার কোনো জায়গা নেই। এই সরকার 180 দিন কাজ করুক, 6 মাস, তারপরে বলা যাবে। গতি প্রকৃতি এই মুহূর্তে বলার কোনো জায়গা নেই, কারণ সরকারকে রাজ্যটাও বুঝতে হবে, এবং রাজ্য সরকারকে বুঝুক, এবং ব্যুরোক্রেসি এবং গভর্নেন্স এই দুটো কম্প্যাটেবল হোক, তবে পরিচালনা হবে। আপনাকে স্মরণ করিয়ে দিই, 180 দিনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে, যিনি তখন তাদের ইন্টালেকচুয়ালিজমের ফেস ছিলেন, ডক্টর সুনন্দ সান্যাল, তিনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন ঠিক 180 দিনের মাথায়, সমাজ পূর্তি হওয়ার। সুতরাং 6 মাস লাগবে বুঝতে। এবং পশ্চিমবাংলা খুব ট্রাবল স্টেট, পলিটিসাইজ স্টেট, এখানে জনবিন্যাসও ভিন্ন। যে পদ্ধতিতে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, রাজস্থানকে শাসন করা যায়,
পশ্চিমবাংলাকে ব্রিটিশরাও সেইভাবে শাসন করতে পারেনি বাঙালিকে। সুতরাং এখানে শাসন করতে গেলে যে ধী শক্তি, যে দূরদৃষ্টির প্রয়োজন আছে, আমি আশা করব এই সরকার যদি সেটা প্রয়োগ করতে পারে তাহলে বাঙালি জাতি নিশ্চিত হবে তার পুনর্জাগরিত হবে। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। 14 জুন আপনারা নিশ্চয়ই যোগাভ্যাস করেছেন এবং আপনাদের ভিডিও আপলোড করে দিয়েছেন পোর্টালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য। সপ্তাহব্যাপী এই বিশ্ব যোগ দিবস উপলক্ষে কর্মসূচি চলবে। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই কর্মযোগকে সামিল হওয়ার জন্য। সুস্থ বার্ধক্যের জন্যই যোগাভ্যাস, এটাই এবারের থিম বা ট্যাগলাইন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 21শে জুন রেড রোডে মূল অনুষ্ঠানটি হবে। তার আগে সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ মন্ত্রক ভারত সরকারের এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এই কর্মসূচি পালন করছেন, কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানও আছে। ক্লাবের, সংগঠনের, এনজিও, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সবারই আছে। সাধারণ মানুষও আসুন। সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই কর্মসূচিকে সফল করি। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।